টান হচ্ছে নাড়ির টান, হৃদয়ের টান, ন্যায় বিচারের প্রতি যে টান, সেই টান। কারণ এই সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে আমার উপরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনায় কলকাতা পুলিশের যোগসাজশে শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনী আমার উপর আক্রমণ করেছিল। শুধু আক্রমণ করেনি, পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে লকআপে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে ক্রিমিনাল কেস দিয়েছিল। এবং এটা হচ্ছে একটা ক্রিমিনাল কেস, মিথ্যের উপর আশ্রয় করে, দেশের সংবিধান বিরোধী, আইন বিরোধী। তারপরেও কলকাতা পুলিশকে ব্যবহার করে স্বঘোষিত সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কলকাতা পুলিশ আমার বিরুদ্ধে আরও দুটো ক্রিমিনাল কেস দিয়েছে। প্রথম কেসটা দিয়েছিল কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানাকে ব্যবহার করে, দ্বিতীয় কেসটা দিয়েছিল হেয়ার স্ট্রিট থানাকে ব্যবহার করে, তৃতীয় কেসটা দিয়েছে হরিদেবপুর থানাকে ব্যবহার করে। অর্থাৎ আমার অভিজ্ঞতা বলছে, এটা আমার একটা অভিজ্ঞতা, বিচ্ছিন্ন অভিজ্ঞতা নয়, এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। সব অভিজ্ঞতার নির্যাসটা এইরকম যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, স্বঘোষিত সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে একটা দুষ্কৃতিরাজ কায়েম হয়েছে। দুষ্কৃতিরাজ বলতে যেটা বোঝায়, শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ প্রশাসন একই, তার সঙ্গে বিচার ব্যবস্থার একাংশ মিলে এখানে দুষ্কৃতিরাজ কায়েম করেছে। এবং দুষ্কৃতিরাজ তো কোথাও থেমে থাকে না, ওটা বাড়তে থাকে, এমনভাবে বাড়তে থেকেছে। এবারে নারী ধর্ষণের কেস কলকাতা মহানগরীর একটা শতাব্দী প্রাচীন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপেই ঘটেছে। এবং শুধু ঘটেনি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ঘটার পরে মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে কলকাতা পুলিশ, স্বাস্থ্য ভবন এবং কলেজ কর্তৃপক্ষ মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, পরিবারের লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, চাপ দিয়ে সেটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা করেছে। এটা হচ্ছে রাষ্ট্রের উদ্যোগে। তো স্বাভাবিকভাবে এই যে 13 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ নাগরিক যেভাবে অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে, মিথ্যে মামলায় ফেসেছে, তারপরে চোখ রাঙানি হয়েছে, তারপরে মিথ্যে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, মনের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা এখন প্রকাশ্যে বেরিয়ে এসছে আরজিকর ঘটনার পর। এবং স্বাভাবিকভাবে সব মানুষ চাইছে, আমিও চাইছি, আমাদের মতো অনেক মানুষই চাইছে যে এর একটা শেষ দেখে ছাড়তে হবে। সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে অগ্রাহ্য করে আইনের রক্ষক সেজে রক্ষকই ভক্ষক হয়েছে, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। কি মনে হয় তিলোত্তমা যারা এই ঘটনা যারা ঘটিয়েছে সেই প্রকৃত দোষীরা কি ধরা পড়বে বলে মনে হয়? সাজা পাবে এই রাস্তার লড়াই যদি আরও তীব্র হয় এবং এটা যদি নিরন্তর চলতে থাকে। কারণ রাষ্ট্রযন্ত্র, তার পুলিশ প্রশাসন, তার বিচার বিভাগ, তার তদন্তকারী সংস্থা, তার পরিচালিত যে মিডিয়া আছে, তারা কিন্তু বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, গুন্ডা বাহিনী আছে, পুলিশ আছে, চেষ্টা করবে। কিন্তু মানুষও তার অভিজ্ঞতায় বুঝেছে এই সমস্ত প্রচেষ্টাকে মোকাবিলা করেই রাস্তা লড়াইটা লড়তে হবে। এ কারণে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট যখন জুনিয়র ডাক্তারদের মূল আন্দোলনকারী যারা, তাদেরকে যখন বলেছে যে মঙ্গলবার 5টার মধ্যে কাজে ফিরতে হবে, না হলে সরকার যা ব্যবস্থা নেবে তাদের কিছু করার নেই, তারা সেই কেরিয়ারের ভয়কে তুচ্ছ করে তারা লড়াইটা জারি রেখেছে। মঙ্গলবারের পরে বুধবারের পরে আজ বৃহস্পতিবার হয়ে গেছে এবং আরও দীর্ঘতর হবে। অর্থাৎ আমি যে কথাটা অভিজ্ঞতা থেকেই বলছি, বিজ্ঞানের শিক্ষক হিসাবে বলছি, যে রাজ্যের শাসক দল সে যেমন দুষ্কৃতী রাজ কায়েম করেছে সুন্দরভাবে অনুপ্রেরণায়, তেমনি বিচার ব্যবস্থাকেও ব্যবহার করবার চেষ্টা সে আপ্রাণ করছে। এই কপিল সিব্বালদের মতো কোটি কোটি টাকা ব্যয় করে অনেক আইনজীবীকে দাঁড় করিয়ে মিথ্যে হলফনামা সুপ্রিম কোর্টের কাছে দিয়ে নানান চেষ্টা করছে এবং এর চেষ্টা করবে এবং সুপ্রিম কোর্টও তার দ্বারা কিছু না কিছু প্রভাবিত হবে। কিন্তু রাস্তার লড়াই সুপ্রিম কোর্টকে বাধ্য করবে, তদন্তকারী সংস্থা সিবিআইকে বাধ্য করবে যে ন্যায় বিচার করো, নিরপেক্ষ বিচার করো, নাহলে তোমাকেও কেউ ছাড়বে না। ওই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।
এই দড়িতে যদি সবাই হাত লাগায় ওই সুপ্রিম কোর্টের বিচারককেও রাস্তায় নামিয়ে দেওয়া যাবে।